আসসালামু আলাইকুম বন্ধুরা। যুদ্ধক্ষেত্রে মানুষরূপে এক ঘোস্ট, যাকে কেউ কখনো দেখেনি, যার কোনো ছবি তোলা যায়নি, শুধু বেঁচে যাওয়া আহত সৈনিকদের থেকে জানা যায় সে নাকি একাই শত শত সৈনিককে হারিয়ে দিতে পারে, যার তীব্রতা আর ক্ষিপ্রতা দেখে সৈনিকেরা প্রচণ্ড ভয় পেত, যে একাই এমন সব মিশন করেছিল যা ছিল অসম্ভব। হতে পারে সে একাই একজন যোদ্ধা, নয়তো তারা হয়তো কোনো একটা গ্রুপ। কেউ এইসব ব্যাপারে কিচ্ছু জানে না, শুধু জানে যে এশিয়ান এই ঘোস্ট যোদ্ধাদেরকে সবার ভয় পাওয়া উচিত। এমনই এক ওয়ার্নিংয়ের মাধ্যমে আজকের এই গল্পটা শুরু হয়। এই সিনেমার অ্যাকশন এতটাই দুর্দান্ত ছিল যে জাপানে এটাকে জাপানিজ জন উইক নামে ডাকা হয়। তো গল্পের শুরুতে আমরা দেখি একদল ভিনদেশি যোদ্ধারা খবর পেয়েছে যে একটা পরিত্যক্ত বিল্ডিংয়ের ভেতরে একজন ঘোস্ট যোদ্ধা রয়েছে। তাই তারা এক বিশাল মিশন পরিচালনা করেছিল সেই ঘোস্টকে ধরার জন্য। কিন্তু তাকে ধরা যদি এতটাই সহজ হতো, তাহলে তো তার নাম আর ভয়ঙ্কর যোদ্ধাদের তালিকায় আসতোই না। তো যথারীতি লুকিয়ে লুকিয়ে সেই ভয়ঙ্কর যোদ্ধা একাই সবগুলো সৈনিকদেরকে মারতে থাকে। আর এভাবে সে এক প্লাটুন সৈনিকদেরকে মেরে এই জায়গা থেকে চিরতরে পালিয়ে যায়। এরপর আমাদের জাপানের একটা গ্রাম দেখানো হয়, যে এই গ্রামের ফাঁকা রাস্তার ধারে একটা বাচ্চা মেয়ে আনমনে হেঁটে যেতে থাকে। পথিমধ্যেই সে একটা দুর্ঘটনায় মারা যাওয়া কুকুরকে দেখতে পায়। বাচ্চাটা সেই কুকুরটাকে নিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে দাফন করে দেয়। এরপর সে সোজা চলে যায় একটা দোকানে, যেখানে হঠাৎই তার পেছনে হাজির হয় এক লোক। আর এখানে আমরা জানতে পারি যে এই লোকটার নাম তোশিরো। সে এই বাচ্চা মেয়েটাকে দত্তক নিয়েছে। মেয়েটার নাম ছিল সাচি। সে তোশিরোকে আঙ্কেল বলে ডাকত। তারা একে অপরকে অনেক ভালোবাসত। আর এখন তারা শহরতলিতে এই দোকানটা চালিয়ে নিজেদের জীবিকা নির্বাহ করত। কিন্তু তোশিরো ছিল অনেক রহস্যময় একটা চরিত্র। সে রাতে ঠিকমতো ঘুমাতে পারত না। অদ্ভুত রকমের ভয়ঙ্কর দুঃস্বপ্ন তাকে ঘুমাতেই দিত না। সে একা থাকতেই বেশি পছন্দ করত। আর মাঝে মাঝে তার কাজকর্মের মধ্যেও সে তার অতীত জীবনের চিন্তা করতে গিয়ে স্তব্ধ হয়ে যেত। আর এখানে তোশিরোর দুঃস্বপ্নগুলো দেখে আমরা বুঝতে পারি যে তোশিরোই ছিল সেই ভয়ঙ্কর ঘোস্ট যোদ্ধা। সে নিজের মানসিক অবস্থা ঠিক করার জন্য সাচিকে দত্তক নেবার পাশাপাশি একজন ডাক্তারের পরিচর্যাতেও ছিল। আজকে সে আবারও এসেছিল সেই ডাক্তারের সাথে দেখা করতে। তোশিরো ডাক্তারকে বলে, আমি রোজ ঘুমানোর পরে স্বপ্ন দেখি যে আমি শত শত মানুষকে মেরে ফেলছি, কিন্তু আমার ভেতরে কখনো কোনো অনুশোচনা কাজ করে না। কিন্তু এটা কেন? ডাক্তার বলে যে আপনি কি কখনো নিজের মৃত্যুর কথা ভেবেছেন? তোশিরো বলে যে না, আমার তো মৃত্যুর অভিজ্ঞতা নেই, তাই কখনো মৃত্যু নিয়ে ভাবাই হয়নি। ডাক্তার বলে যে নিজের মৃত্যুকে উপলব্ধি করতে শিখুন, তাহলে অন্যের জীবনের দাম বুঝতে পারবেন। এদিকে সাচি আজকে এসেছিল হাসপাতালে কেঞ্জি নামের একজন আহত লোকের সাথে দেখা করতে। এই ছেলেটা তোশিরোর খুবই ভালো বন্ধু ছিল। সে তার মুখে আঘাত পেয়েছিল এবং কোমরের নিচ থেকে প্যারালাইজড হয়ে গিয়েছিল। সাচি কেঞ্জিকেও আঙ্কেল বলে ডাকত। আজকে তারা দুজন হাসপাতাল থেকে বেশ দূরে সুন্দর একটা জায়গাতে ঘুরতে চলে যায়। সেখানে তাদের সাথে দেখা করতে তোশিরোও চলে আসে। তোশিরো কেঞ্জিকে অনেক ভালোবাসত, কারণ একটা মিশন করার সময় কেঞ্জি তাকে বাঁচাতে গিয়েই এমন আহত হয়েছিল। তো যাই হোক, দেখা সাক্ষাৎ শেষ করে তোশিরো সাচিকে নিয়ে বাড়িতে ফিরছিল। তখনই সে রাস্তার মাঝে কয়েকজন সন্দেহভাজন লোককে দেখতে পায়। তাই সাথে সাথে তোশিরো সাচিকে বাড়িতে পাঠিয়ে দিয়ে নিজে চলে যায় এইসব কিছু দেখার জন্য। আর এখানেই সে বিখ্যাত সিন চলে আসে, যেখানে তোশিরোকে পেছন থেকে জিম্মি করা হলেও চোখের পলকেই সে মেয়েটাকে মেরে এগিয়ে যেতে থাকে। আরেকজন লোক তাকে গুলি করলেও তোশিরো বুলেট ডস করে সেই লোকটার গলায় একটা কলম গেঁথে দিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। আর এত সব কিছু হয়ে গেলেও উপস্থিত লোকেরা কিছুই বুঝতে পারে না। এদিকে সাচি ততক্ষণে বাড়িতে ফিরে গিয়েছিল, আর হঠাৎই একজন ভয়ঙ্কর লোক এসে সাচির মাথায় হাত বুলিয়ে যায়। আর কিছুক্ষণ পরে তোশিরো বাড়ি ফিরে আসে। এরপর আমরা একজন মেয়ে হিটম্যানকে দেখতে পাই, যে কিনা দুর্দান্তভাবে মানুষ মারতে পারত। সে লিফটের ভেতরে দুজন ছেলেকে মেরে ফ্যান্টম নামের একজন লোকের সাথে দেখা করতে আসে। আর এখানে আমরা বুঝতে পারি যে এইসব কিছু হচ্ছে কেন। আসলে ফ্যান্টম নামের একজন প্রাক্তন কমান্ডার ছিল, যার আন্ডারে একসময় তোশিরো সহ আরও অনেক কমান্ডো কাজ করত। তোশিরো ফ্যান্টমের দল ছেড়ে হঠাৎই স্বাভাবিক জীবনযাপনের সিদ্ধান্ত নেয়, কিন্তু এই ব্যাপারটা ফ্যান্টমের কাছে দেশদ্রোহিতার মতো মনে হয়।
এটা একজন কমান্ডোর আদর্শের বিপরীত ছিল, তাই সে তোশিরোকে মারতে তার অনুগত কমান্ডোদের একটা টিম পাঠিয়েছিল। আর আমরা তো দেখেইছি যে তোশিরো তাদেরকে কিভাবে মেরে ফেলেছে। তাই ফ্যান্টম কমান্ডোদেরকে নিয়ে নতুন আরেকটা টিম বানাতে থাকে তোশিরোকে মারার জন্য, যাদের মধ্যে ছিল শেয়াল, ঈগল, টাইগার ইত্যাদি কোড নেম সম্বলিত বিভিন্ন কমান্ডো। এদিকে তোশিরো সাচিকে নিয়ে তার এক বন্ধুর হোটেলে বসে খাবার খাচ্ছিল। তখনই টিভিতে সেদিনের ঘটনার খবর দেখানো হয় যে রাস্তার মাঝে অজ্ঞাতনামা একজন মেয়ে ও ছেলের লাশ পাওয়া গেছে। এসব কিছু দেখে তোশিরো বুঝে যায় যে তাকে মারতে এখন আরও লোক আসবে। তাই সে সাচিকে তার বন্ধুর কাছে রেখেই নিজের দোকানে যেতে থাকে। আর পথিমধ্যে আমরা দেখতে পাই যে বেশ কয়েকজন এসেছিল তোশিরোকে মারতে। আর এখানে এক অদ্ভুত স্টাইলে ফাইট করে তোশিরো তাদের সবাইকে মেরে ফেলে। তারপর সে দোকানে গেলে সেখানেও ফ্যান্টমের সেই কমান্ডো গ্রুপ চলে আসে তোশিরোকে ধরতে। খুবই স্বাভাবিক স্টাইলে তোশিরো এক এক করে সবাইকে মারতে থাকে। তারা কেউ তোশিরোর ক্ষিপ্রতার সামনে টিকতেই পারছিল না। আর এভাবেই সবগুলো শত্রুকে মারার পরে তোশিরো নিশ্চিন্তে খাওয়া দাওয়া করতে থাকে। আর তখনই তার দোকানে দুজন ছেলে চলে আসে, যাদেরকে তোশিরোর বন্ধু কেনজি পাঠিয়েছিল তোশিরোকে সাহায্য করার জন্য। এই ছেলেরা সাধারণত লাশ গুম করার কাজ করত। তোশিরো ছেলেগুলোকে বলে লাশগুলোকে দেখে যেন ভয় পেও না। এটা বলে সে ছেলেগুলোকে কাজ দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে সেই দুজন ছেলে কাজ শেষ করে কেনজির কাছে ফিরে এসেছিল। তারা বলে যে বস, ওই তোশিরোকে বাঁচাতে গিয়েই তো আপনার এই অবস্থা, তাহলে ওকে নিয়ে এত চিন্তা কেন করেন আপনি? কেনজি ওদেরকে মারতে মারতে বলে, তোশিরোর জন্য যদি আমি মরেও যাই তাতে আমার কোনো কষ্ট নেই। তোমাদের ওকে সাহায্য করতে পাঠিয়েছি, তাই চুপচাপ কাজে মনোযোগ দাও। এদিকে তোশিরো বাইরে ছিল বলে একটা টেলিফোন বুথ থেকে সাচিকে কল দেয়। তারা দুজন যখন গল্প করছিল তখনই সেখানে হামলা করে সেই লেডি হিটম্যান। সেই ছোট্ট টেলিফোন বুথের মধ্যেই তাদের লড়াই শুরু হয়ে যায়। তোশিরো প্রাণপণ চেষ্টা করে যেন ফোনের ওপারে সাচি এইসব কিছু জানতে না পারে। আর ফাইনালি সে ওই মেয়েটার গলা কেটে তাকে মেরে ফেলে। এরপর তোশিরো আসে তার বন্ধু কেনজির সাথে দেখা করতে, কারণ সে বুঝে গিয়েছিল যে যুদ্ধ এখানেই শেষ হবে না। তাই সামনে যুদ্ধ করার জন্য তার সাহায্য লাগবে। তাই সে কেনজির কাছ থেকে তার পাঠানো সেই ছেলে দুটোর অভিজ্ঞতা সম্পর্কে জানতে চায়। কেনজি বলে যে ম্যাক্স খুবই অভিজ্ঞ একজন ছেলে, কিন্তু মাতারু নামের ছেলেটা এর আগে কোনো মিশন করেনি। জানি না ও কেমন কাজ করতে পারবে। এদিকে ম্যাক্স আর মাতারু বসে বসে গল্প করছিল যে এইসব কিছু কেন হচ্ছে। ম্যাক্স বলে যে ফ্যান্টম আসলে নিজের কমান্ডোদের মাধ্যমে পৃথিবীব্যাপী ইন্টারন্যাশনাল ক্রাইম করত, যেমন বিচার বহির্ভূত হত্যা, গণহত্যা, বন্দি বাচ্চাদেরকে ব্রেন ওয়াশ করা ইত্যাদি। এইসব কারণে তোশিরো চিরতরে ফ্যান্টমের দল ছেড়ে দেয়। কিন্তু ফ্যান্টমের কাছে এটা তাকে অপমান করার সমান, তাই সে প্রতিশোধ পরায়ণ হয়ে এখন তোশিরোকে মারতে উঠে পড়ে লেগেছে। তো যাই হোক, আমাদের এত কিছু ভেবে লাভ নেই। কেনজি আমাদেরকে বলেছে তোশিরোকে কভার দিতে, আমরা ব্যাস এই কাজটাই মনোযোগ দিয়ে করব। এদিকে আমরা ফ্যান্টমকে দেখতে পাই যে ডার্ক নামের একজন ভয়ঙ্কর কমান্ডার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল। আসলে ডার্ক এবং ঘোস্ট দুজনেই একসময় খুবই ভালো বন্ধু ছিল, কিন্তু দুজনের নীতি আলাদা হবার কারণে তারা একে অপরকে ছেড়ে চলে যায়। আর এখন ডার্কের সাথে কথা হলে সে ফ্যান্টমকে জানায় যে ঘোস্ট তথা তোশিরোকে আমি নিজ হাতে মারব, তুমি আমাদের মাঝে আসবে না। এদিকে তোশিরো নিজেও এক ভয়ঙ্কর যুদ্ধের জন্য প্রস্তুত হতে থাকে। সে তার বন্ধুর দেয়া সেই দুজন ছেলের সাথে প্ল্যান করে যে ফ্যান্টম তাদের উপরে হামলা করার আগেই তারা ফ্যান্টমের উপরে হামলা করে তাকে মেরে ফেলবে। তো প্ল্যান করার এক পর্যায়ে হঠাৎ বাড়িতে থাকা বাচ্চা মেয়ে সাচিকে কিডন্যাপ করতে সেখানে ফ্যান্টমের একজন লোক চলে আসে। তো কিছুক্ষণ পরে তোশিরোর বন্ধু তাকে কল করে বলে যে সাচিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে তোশিরো বলে যে চিন্তা করিস না, সাচি আমার কাছেই আছে। আসলে ফ্যান্টম ভেবেছিল যে সাচির মাধ্যমে সে তোশিরোকে ধরে ফেলবে, কিন্তু এটা সম্পূর্ণ তোশিরোরই প্ল্যান ছিল যে সে সাচির মাধ্যমে ফ্যান্টমকে খুঁজে তাকে মেরে এইসব ঝামেলা চিরতরে শেষ করে ফেলবে। এদিকে ফ্যান্টম সাচিকে বলে যে তুমি কি জানো, তুমি আর তোমার চাচ্চু কিন্তু একই। আমি তোমার আঙ্কেলকেও একসময় ব্রেন ওয়াশ করেছিলাম, কিন্তু তোমাকে ব্রেন ওয়াশ করার আগেই তুমি তোশিরোকে আঙ্কেল বলে ডাক দিয়েছিলে, তাই সে তোমাকে বাঁচিয়ে নিয়ে আমাকে ধোঁকা দিয়ে গেছে। কিন্তু এখন আমি তোমাদের কাউকে ছাড়ব না। এদিকে সাচির মাধ্যমে তোশিরো ফ্যান্টমের লোকেশন পেয়ে গিয়েছিল।
সে জাপানের একটা পাহাড়ি জঙ্গলের মাঝে নিজের হাই সিকিউরিটি আস্তানার ভেতরে ছিল। আর ততক্ষণে তোশিরো তার সহকারী দুজনকে নিয়ে সেই জঙ্গলে পৌঁছে যায়। বলে রাখা ভালো যে এই ঘটনার পর থেকে সিনেমায় আর তেমন কোনো গল্প নেই, পুরোটাই অ্যাকশন। একটানা 40 মিনিটের অ্যাকশন এর আগে আমি কোনো সিনেমাতে দেখিনি। তো যাই হোক, তারা জানতো যে এখানে প্রায় 200 জন অস্ত্রধারী সৈনিক রয়েছে, আর তারা ছিল মাত্র 3 জন। কিন্তু তোশিরো বলে যে আমার জন্য এরা কিছুই না, তোমরা শুধু আমাকে কাভার দাও। এটা বলেই তারা যুদ্ধ শুরু করে দেয়। তোশিরো একাই সবাইকে মারতে থাকে, আর ম্যাক্স এবং মাতারু তাকে কভার করতে থাকে। তবে এই সব মারামারির মধ্যে চোখ মুখ ঢাকা একজন অচেনা সৈনিক ফ্যান্টমের সৈন্যদেরকেই মেরে তোশিরোকে সাহায্য করছিল। এটা কে ছিল তা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এদিকে কভার দিতে দিতে মাতারু যখন কিছুটা একা হয়ে পড়েছিল, তখনই একটা বাচ্চা মেয়ে তার উপরে হামলা করে দেয়। মাতারু মেয়েটাকে বাচ্চা ভেবে তাকে ছেড়ে দেয়, কিন্তু সে জানতো না যে এই মেয়েটা ফ্যান্টমের তৈরি করা একজন ব্রেন ওয়াশড কিলার, যে কিনা মাতারুকে মারতে মারতে সেখানেই মেরে ফেলে। তবে মৃত্যুর আগে ছেলেটা বলে, কেনজি ভাই, আমাকে মাফ করে দিও, আমি তোশিরোকে রক্ষা করতে পারলাম না। এদিকে তোশিরো ততক্ষণে দুজন অভিজ্ঞ সৈনিকের মুখোমুখি হয়েছিল। এই দুজন তাকে কিছুক্ষণ টেক্কা দিলেও তোশিরো নিজের স্পেশাল টেকনিকের মাধ্যমে এই দুজনকেও মেরে ফেলে। আর তখনই তার সামনে আসে সেই বাচ্চা মেয়েটা, যে কিনা মাত্র এই মাতারুকে মেরে ফেলেছে। তোশিরো মেয়েটার গায়ে রক্ত দেখেই বুঝে যায় এই মেয়েটা নিশ্চয়ই কাউকে মেরেছে। বাচ্চা মেয়েটা তোশিরোর উপরে হামলা করে দেয়, কিন্তু রীতিমতো খড়কুটোর মতো তোশিরো তাকে মারতে থাকে। মেয়েটা কিছুতেই না পেরে নিজের বুকে বাঁধা বোমাটা অ্যাক্টিভ করে দেয়, কিন্তু তোশিরো ততক্ষণে বোমার তার কেটে দিয়েছিল। আর এবার সে মেয়েটাকে মেরে এগিয়ে যেতে থাকে। এবার সে নিজের স্পেশাল দুটো কুড়াল হাতে নিয়ে নেয়, আর সে একাই একসাথে প্রায় 10-15 জন সৈন্যের সাথে লড়াই করতে থাকে। এই সবগুলো বন্দুকধারীকে মারতে না মারতেই তার সামনে আরও 10-15 জনের একটা দল ছুরি হাতে নিয়ে চলে আসে। ক্লান্ত তোশিরো আবারও একটা ছুরি নিয়ে প্রস্তুত হয়ে যায়। আবারও এক ভয়ঙ্কর লড়াই শেষে তোশিরো সবাইকে মারতে সক্ষম হয়। তখনই তার পেছনে সেই লোকটা চলে আসে যে এতক্ষণ ফ্যান্টমের লোকদেরকেই মারছিল। এই লোকটা ছিল ডার্ক নামের সেই কমান্ডো, যে কিনা তোশিরোর অনেক ভালো বন্ধু ছিল। কিন্তু তোশিরো তার বন্ধুকে ছেড়ে একটা বাচ্চা মেয়ের জন্য সকল কাজ ছেড়ে চলে গিয়েছিল। ডার্ক এখানে এসেছিল তোশিরোকে নিজ হাতে মারতে, কিন্তু সে এখন তাকে কিছুই বলে না। এদিকে ফ্যান্টম সাচিকে গল্প শোনাচ্ছিল যে তোমার চাচা তোশিরো, ওকে ঘোস্ট নামটা আমি দিয়েছিলাম। ও আমার কথায় আফগানিস্তান, ইরান, ভিয়েতনাম সহ অনেক ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল মিশন করেছে। ও এতটাই ভয়ঙ্করভাবে মানুষ মারতে পারত যে ওর নাম শুনে লোকেরা ভয় পেয়ে যেত। কথাগুলো শেষ হতে না হতেই তোশিরো ফ্যান্টমের বিল্ডিংয়ে ঢুকে পড়ে। সে উপস্থিত বাকি সৈন্যদেরকে মেরে মুহূর্তেই ফ্যান্টমের ঘরে ঢুকে পড়ে। ফাইনালি তোশিরো বাচ্চা মেয়েটাকে বাঁচিয়ে নেয়। ততক্ষণে সেখানে ম্যাক্সও চলে এসেছিল। তোশিরো বাচ্চাটাকে ম্যাক্সের কাছে রেখে ফ্যান্টমকে মারতে যাচ্ছিল, কিন্তু বাচ্চাটাকে জড়িয়ে ধরে অঝরে কান্না করতে থাকে। সে তার আঙ্কেলকে নিয়ে বাড়িতে ফিরতে চাচ্ছিল, কিন্তু তোশিরো অর্ধেক কাজ করে তো যেতেই পারবে না, তাই সে বাচ্চাটাকে রেখে ফ্যান্টমকে খুঁজতে চলে যায়। আর এবার বের হতে না হতেই তার মুখোমুখি হয় তার পুরনো বন্ধু ডার্ক। আর এই প্রথম ডার্কের সাথে ঘোস্টের লড়াই দেখে মনে হচ্ছিল যে তোশিরোকে টক্কর দেবার মতো এখনও কেউ আছে। কিন্তু তবুও লড়াই শেষ হতে হতে ঘোস্ট তার বন্ধু ডার্ককে ভয়ঙ্কর এক আঘাত করে সেখানেই মেরে ফেলে। কিন্তু এই লড়াই করতে গিয়ে তোশিরো অনেক আহত হয়ে গিয়েছিল। সে স্মোক করতে করতে বাইরে চলে আসলে ফাইনালি তার দেখা হয় ফ্যান্টমের সাথে। সে ফ্যান্টমকে মারতেই যাচ্ছিল, কিন্তু ফ্যান্টম তাকে বলে, এই আহত শরীর নিয়ে আর কত লড়াই করবে, আর কত মানুষকে মারবে তুমি? নিজের বন্ধুকেই বা কেন মারলে? ওদের কি পরিবার ছিল না? ওদের ঘরে কি বাচ্চা ছিল না? তুমি কেন মারলে ওদেরকে বলো। কথাগুলো শুনে তোশিরো যেন হিপনোটাইজ হয়ে যায়। ফ্যান্টম বলে যে একটা বাচ্চার জন্য এতগুলো মানুষকে কেন মারলে? এইসব কিছু বলতে বলতে সে তোশিরোর গলায় ছুরিকাঘাত করে, কিন্তু আঘাত পাবার সাথে সাথে তোশিরোর জ্ঞান ফিরে আসে, আর সে আলোর গতিতে ফ্যান্টমের গলা কেটে দেয়। আর বলে যে কেউ খারাপ কাজ করলে তার সাথে সাথে তার পরিবারও শাস্তি পায়। ফ্যান্টম তো সেখানেই মারা যায়, কিন্তু ভয়ঙ্কর আহত তোশিরো সেখানেই পড়ে যায়। আর এই ঘটনার পরে বাচ্চা মেয়েটা সমুদ্রের পাড়ে ঘুরছিল আর বলছিল যে অন্ধকার যত বেশি হোক না কেন, এই পৃথিবীতে একদিন না একদিন কেউ আলো নিয়ে আসবে।
আর যদি আলো না আসে তাহলে পৃথিবীর অস্তিত্বও থাকবে না। তো এই কথাগুলোর সাথে সাথে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। এখানে তোশিরো মারা গেছে নাকি বেঁচে আছে সেটা কিন্তু আমাদের স্পষ্ট করা হয়নি। হয়তো এই সিনেমার সেকেন্ড পার্ট আসবে এই জন্য। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন। আশা করি ভালোই লেগেছে অ্যাকশন প্যাক সিনেমাটা। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।